বাংলাদেশের ক্ষমতার করিডোরে দশকের পর দশক ধরে চলে আসা অনেক অলিখিত নিয়ম সম্প্রতি ভেঙে পড়তে শুরু করেছে। যেসব প্রতিষ্ঠানকে একসময় ধরাছোঁয়ার বাইরে মনে করা হতো, আজ তাদের কাঠগড়ায় দাঁড় করানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি 24 জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার ঘটনাটি সেই পরিবর্তনেরই এক শক্তিশালী ইঙ্গিত। এই নজিরবিহীন পদক্ষেপের পর দেশজুড়ে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, কারা এই অসাধ্য সাধনের পেছনের কারিগর? কাদের পদক্ষেপে আজ দেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর ভেতরে থাকা অপরাধীরা আতঙ্কে দিন কাটাচ্ছে? এই প্রশ্নের উত্তরে দুটি নাম সামনে চলে আসছে, যারা হয়তো সরকারের সর্বোচ্চ পদে নেই, কিন্তু নিজেদের মেধা, সাহস আর কঠিন সংকল্প দিয়ে পুরো ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছেন। তাদের একজন হলেন ডক্টর নাবিলা ইদ্রিস, গুম কমিশনের অন্যতম সদস্য এবং অন্যজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। এই দুজন ব্যক্তি নিজেদের অবস্থান থেকে এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যা বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং ক্ষমতার ভারসাম্যে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। প্রথমেই আসা যাক ডক্টর নাবিলা ইদ্রিসের কথায়। তিনি একজন গবেষক, শিক্ষক এবং মানবাধিকার কর্মী। তবে তার সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠেছে গুম কমিশনের একজন নির্ভীক সদস্য হিসেবে। শেখ হাসিনা সরকারের পতনের পর যখন গুম, খুন আর রাষ্ট্রীয় নিপীড়নের ভয়াবহ চিত্রগুলো সামনে আসতে শুরু করে, তখন গঠিত হয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন। ডক্টর নাবিলা ইদ্রিস সেই কমিশনেরই একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি শুধু তথ্য সংগ্রহ বা রিপোর্ট তৈরির মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি, বরং একজন দক্ষ গোয়েন্দার মতো করে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলোর ভেতরে লুকিয়ে থাকা গোপন সত্যগুলো বের করে এনেছেন। তার সাহসিকতার সবচেয়ে বড় নিদর্শন দেখা যায় ডিজিএফআইয়ের কুখ্যাত আয়নাঘর পরিদর্শনের সময়। গুম থেকে ফিরে আসা ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে কমিশন যখন আয়নাঘরের অস্তিত্ব খুঁজতে যায়, তখন তাদের পথ প্রায় বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখানকার দায়িত্বে থাকা সেনা কর্মকর্তারা সব অভিযোগ অস্বীকার করেন এবং প্রমাণ লোপাটের সব রকম চেষ্টা চালান। ব্যারিস্টার আরমানের বর্ণনা অনুযায়ী তাকে যে গোপন কোঠরিতে রাখা হয়েছিল তার মেঝে ছিল টাইলসের এবং সেখানে ওঠার জন্য একটি বিশেষ সিঁড়ির গঠন ছিল। কিন্তু কমিশন গিয়ে দেখে সেখানে টাইলসের বদলে সিমেন্টের প্লাস্টার করা এবং দেয়াল তুলে গোপন কোঠরির প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। যখন ডক্টর নাবিলা সেখানকার একজন সেনা কর্মকর্তাকে এই পরিবর্তনের কারণ জিজ্ঞেস করেন, তখন তিনি তাচ্ছিল্যের সুরে উত্তর দেন, আমি তো বিল্ডিংয়ের মিস্ত্রি না। কিন্তু নাবিলা ইদ্রিস দমে যাওয়ার পাত্রী ছিলেন না। তিনি ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেন। বিশেষজ্ঞদের পরীক্ষায় বেরিয়ে আসে যে সিমেন্টের প্লাস্টারের নিচে রয়েছে ভাঙা টাইলসের অস্তিত্ব। এরপর হাতুড়ি দিয়ে দেয়াল ভাঙা হলে বেরিয়ে আসে সেই গোপন কোঠরি, যা ছিল রাষ্ট্রীয় নিপীড়নের এক জীবন্ত সাক্ষী। কমিশনের প্রকাশিত প্রামাণ্য চিত্রে এই পুরো ঘটনাটি তুলে ধরা হয়েছে, যা দেখে দেশের মানুষ প্রথমবারের মতো রাষ্ট্রীয় বাহিনীর ভেতরের অপরাধের ভয়াবহতা সম্পর্কে জানতে পারে। এই একটি ঘটনাই প্রমাণ করে ডক্টর নাবিলা কতটা ঝুঁকি নিয়ে সত্য উদ্ঘাটনের জন্য কাজ করছেন। ডক্টর নাবিলা ইদ্রিসের এই সাহস ও প্রজ্ঞার উৎস তার শিক্ষাগত ও পেশাগত জীবনেই নিহিত। তিনি ইংল্যান্ডের খ্যাতনামা কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। তার গবেষণার মূল বিষয় ছিল বাংলাদেশের সামাজিক সুরক্ষা নীতিমালার রাজনৈতিক প্রক্রিয়া। অর্থাৎ তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন যে কিভাবে রাজনৈতিক উদ্দেশ্য এবং দলীয় স্বার্থ দেশের সাধারণ মানুষের জন্য তৈরি করা নীতিগুলোকে প্রভাবিত করে। এই গবেষণা তাকে শিখিয়েছে ক্ষমতার অন্তর্মহলের জটিল সমীকরণগুলো বুঝতে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে এবং বিভিন্ন উন্নয়নমূলক সংস্থায় কাজ করার অভিজ্ঞতা তাকে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছে। সম্প্রতি তাকে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা তার প্রশাসনিক দক্ষতারও একটি স্বীকৃতি। তবে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় গুম তদন্ত কমিশনের সদস্য হিসেবে। তিনি নিখোঁজ ব্যক্তিদের পরিবারের কাছে ছুটে গিয়েছেন, তাদের কান্না আর কষ্টের কথা শুনেছেন এবং সেই গল্পগুলো দেশের মানুষের সামনে তুলে ধরেছেন। 5 আগস্টের পর এক বক্তৃতায় তিনি বলেছিলেন, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু এর মানে এই নয় যে বাহিনীগুলোতে কর্মরত দোষীরা পরিবর্তন হয়েছে। তিনি আরও বলেন, 5 আগস্টের পর অত্যন্ত দ্রুততার সাথে ডিজিএফআই, র্যাব, এনএসআই সব জায়গায় আলামত পোড়ানো হয়েছে এবং ভবনের কাঠামো বদলে ফেলা হয়েছে।
তার এই বক্তব্য প্রমাণ করে তিনি শুধু একজন গবেষক নন, বরং একজন সাহসী যোদ্ধা, যিনি অন্যায়ের বিরুদ্ধে সরাসরি কথা বলতে ভয় পান না। এবার আসা যাক অ্যাডভোকেট তাজুল ইসলামের কথায়। ডক্টর নাবিলা যদি হন সত্য উদ্ঘাটনের কারিগর, তবে তাজুল ইসলাম হলেন সেই সত্যকে আইনি কাঠামোর মাধ্যমে বিচারের আওতায় আনার প্রধান সেনাপতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে তিনি যে দায়িত্ব পালন করছেন তা বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়। তার নেতৃত্বেই সম্প্রতি 24 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যা দেশের সামরিক ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। অ্যাডভোকেট তাজুল ইসলামের অতীত পরিচয় ছিল কিছুটা ভিন্ন। তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে পরিচিত ছিলেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের প্রতিরক্ষা আইনজীবী হিসেবে কাজ করেছেন। সেখান থেকে আজ তিনি রাষ্ট্রীয় অপরাধের বিরুদ্ধে প্রধান প্রসিকিউটর। এই পরিবর্তন তার পেশাগত জীবনের এক বিশাল বাঁক। তিনি এখন রাষ্ট্রের পক্ষ থেকে সেই সব অপরাধীদের বিচার করছেন যারা একসময় ক্ষমতার ছত্রছায়া থেকে সব ধরনের জবাবদিহিতার ঊর্ধ্বে ছিলেন। দায়িত্ব নেওয়ার পরই তাজুল ইসলাম ঘোষণা দেন, জুলাই আন্দোলন এবং মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত সব আলোচিত মামলার দ্রুত নিষ্পত্তি করা হবে। তিনি জানেন এই পথ সহজ নয়। প্রমাণ সংগ্রহ করা, সাক্ষীদের সুরক্ষা দেওয়া এবং প্রাতিষ্ঠানিক বাধা অতিক্রম করা এক বিশাল চ্যালেঞ্জ। তিনি নিজেই স্বীকার করেছেন যে অনেক প্রমাণ ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে, কিন্তু তিনি থেমে নেই। ভিডিও ফুটেজ, কল রেকর্ড, ফরেনসিক রিপোর্ট সহ আধুনিক প্রযুক্তির সাহায্যে তিনি মামলার ভিত্তি শক্ত করছেন। শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলো দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে তার। তিনি যে বিশেষ নথি আদালতে পেশ করেছেন সে অনুযায়ী শেখ হাসিনাকে 5টি গুরুতর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তাজুল ইসলামের এই পদক্ষেপগুলো শুধু কয়েকটি মামলার বিচার নয়, এটি একটি শক্তিশালী বার্তা। অপরাধী যেই হোক, তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। তার কাজের মাধ্যমে তিনি বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তিনি আদালত কক্ষে প্রযুক্তিগত উন্নয়ন ঘটিয়ে বিচার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দ্রুত করার উদ্যোগ নিয়েছেন। ডক্টর নাবিলা ইদ্রিস এবং অ্যাডভোকেট তাজুল ইসলাম এই দুজন ব্যক্তি দুটি ভিন্ন ক্ষেত্র থেকে এসে একই লক্ষ্যে কাজ করছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা। নাবিলা ইদ্রিস তার গবেষণা ও অনুসন্ধানী দক্ষতা দিয়ে অপরাধের শিকড় খুঁজে বের করছেন, আর তাজুল ইসলাম তার আইনি জ্ঞান দিয়ে সেই অপরাধীদের আইনের আওতায় আনছেন। তাদের এই সম্মিলিত প্রচেষ্টা বাংলাদেশের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তবে তাদের এই পথচলা মোটেও মসৃণ নয়। একদিকে রয়েছে প্রমাণ লোপাটের চেষ্টা, অন্যদিকে রয়েছে ক্ষমতাশালী চক্রের বাধা। সাক্ষীদের ভয় দেখানো হচ্ছে, তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চলছে, এমনকি তাদের ব্যক্তিগত নিরাপত্তাও আজ হুমকির মুখে। কিন্তু এত কিছুর পরেও তারা থেমে নেই। তাদের সাহস আর সততা আজ লক্ষ লক্ষ নির্যাতিত মানুষের মনে আশার আলো জ্বালিয়েছে। এই দুজনের কাজের উপরই নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। যদি তারা সফল হন, তবে হয়তো দেশ একটি জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা দিকে এগিয়ে যাবে, যেখানে আর কোনো ব্যক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের শিকার হতে হবে না। আর যদি তারা ব্যর্থ হন, তবে হয়তো বাংলাদেশ আবারও পুরনো অন্ধকারেই ডুবে যাবে। ডক্টর নাবিলা ইদ্রিস ও অ্যাডভোকেট তাজুল ইসলামের এই লড়াই শুধু কয়েকটি মামলার বিচার নয়, এটি একটি আদর্শের লড়াই। এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, অন্ধকারের বিরুদ্ধে আলোর লড়াই। তাদের এই সাহসী পথচলাই হয়তো নির্ধারণ করে দেবে আগামী দিনের বাংলাদেশের সত্যিকারের পরিচয়। আর তাদের এই অক্লান্ত পরিশ্রমী আজ সেই সব সাবেক ও বর্তমান আর্মি জেনারেলদের রাতের ঘুম হারাম করে দিয়েছে, যারা নিজেদেরকে আইনের ঊর্ধ্বে বলে মনে করতেন।